দেখো আমাদের 7 নম্বর অঙ্কে কি আছে, অ্যাসেট পাশে কি কি আছে, গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট মেশিনারি, ভেহিকেলস, কারেন্ট অ্যাসেট। আমরা কিছু অ্যাসেট পেলাম। লাইবিলিটি পাশে কি কি আছে, শেয়ার আছে 2টা, জেনারেল রিজার্ভ আছে, রিটার্ন আর্নিং আছে, কারেন্ট লাইবিলিটি আছে মাত্র একটা। এই সকল তথ্যের আলোকে আমরা দেখি সমন্বয় কি আছে। সমন্বয় 1 নম্বর সমন্বয় কি বলা আছে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকা 2 লাখ, কিন্তু ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের টাকা কিন্তু ভিতরে ছিল। এইখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু, কারণ লেখা আছে কি অ্যাসেট রিভ্যালুড, সম্পত্তি পুনর্মূল্যায়ন করেছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ, প্লান্ট অ্যান্ড মেশিনারি 1.5 লাখ, ভেহিকেল 60,000, 60,000। এখন এই যে টাকাগুলো আছে, এই 60,000, 2 লাখ, 1,50,000 এইগুলোই কিন্তু যাবে, ওইখানে যে ভ্যালু আছে সেটা কিন্তু যাবে না। এরপর কি বলা আছে, দ্য কোম্পানি আর্ন প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স, কত টাকা আছে, 60,000, 70,000, 3টে অ্যামাউন্ট আছে মনে হয়। 3টে অ্যামাউন্ট কী কী আমরা দেখি। 80,000 ইন ইয়ার কত, 15, 16, 17, 3 বছরে আর্নিংগুলো দেওয়া আছে, 3 বছরের 60,000, 70,000, 80,000। তাহলে 15, 16, 17, 3 বছরের আর্নিং দেওয়া আছে। এরপর কি বলেছে, ভ্যালুয়েশন অফ গুডউইল ইজ বেসড অন দ্য 2-year পারচেস অফ সুপার প্রফিট মেথড। ইট ইজ জেনারেলি কনসিডার 10% রিজনেবল রেট অফ রিটার্ন ট্যানজেবল অ্যাসেট ডিটারমাইন গুডউইল। তাহলে এই তথ্যের লোক আমরা গুডউইল বের করব সুপার প্রফিট মেথডে। নাম্বার অফ ইয়ার পারচেস হচ্ছে 2। এখন তাহলে তো আমাদের প্রথমে কাজ কি, ক্যাপিটাল এমপ্লয়েড। এই অঙ্কে কিন্তু তেমন কোনো ঝামেলাই নাই, সহজ একটা অঙ্ক নিয়েছি। কেন, তোমাদের যেন একটু মাথায় কাজ করে ভালো, সেই জন্য। দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে কিন্তু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এইটা নেওয়া হয়েছে, কিন্তু ভিতরেরটা না। প্লান্ট অ্যান্ড মেশিন 1,50,000 এইটা নেওয়া হয়েছে, ভিতরেরটা না। ভেহিকেলস 60,000, 60,000 এইটা নেওয়া হয়েছে। কারেন্ট অ্যাসেট তো আর এটা রিভ্যালুড নাই, এই কয়টা নেওয়া হয়েছে। কিন্তু আমাদের তো মূল অঙ্কে আরও অ্যাসেট ছিল নাকি, আরও অ্যাসেট কী ছিল, গুডউইল ছিল। দেখো এই যে গুডউইল ছিল 30,000। গুডউইল আমরা ক্যাপিটাল এমপ্লয়েডে কেন নেই বলো তো, গুডউইল আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় যাবে না। যদি গুডউইল এট কস্ট লেখা থাকে তাহলে যাবে। তাহলে দেখো 4টে অ্যাসেট নেওয়া হয়েছে, কিন্তু গুডউইলটা নেওয়া হয় নাই। আর কারেন্ট লায়াবিলিটি নেওয়া হয়েছে একটা, আছে একটা, নেওয়া হয়েছে একটা। তাহলে অল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে বের হইল কি, ক্যাপিটাল এমপ্লয়েড। এরপরে কাজ কি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করা। ক্যাপিটাল এমপ্লয়েড যা বের হবে সেইখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। এখন দেখো এই যে প্রফিট, এখানে কিন্তু কোনো ট্যাক্স বাদ দেন। এখানে বলা আছে কি, দ্য প্রফিট আফটার ডিপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স। কারেন্ট ইয়ার প্রফিট কেন 80,000 টাকা ধরা হয়েছে, কারণ 3টে ইয়ারের প্রফিট দেওয়া আছে, 15, 16, 17। তাহলে 17 সালেরটা আছে 80,000, ওই জন্য 17 সালের কারেন্ট ইয়ার প্রফিট এরকে 2 দ্বারা ভাগ করছে 40,000। হাফ অফ অ্যাডজাস্ট কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিলে বের হবে কি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। 3 নম্বর ওয়ার্কিং কি, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট এখানে শুধুমাত্র 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলেই হবে, কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, ট্যাক্সও নাই এখানে। অন্য অঙ্কে তো ট্যাক্স থাকে, এই অঙ্কে ট্যাক্সও নাই। তাহলে 3টা প্রফিট যোগ 3 দিয়ে ভাগ। এরপরে কাজ কি, এরপর কাজ হচ্ছে নর্মাল প্রফিট বের কর। নর্মাল প্রফিট কীভাবে বের করবে, যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কোথায় বের করছি, 2 নম্বর ওয়ার্কিংয়ে 3,10,000। 3,10,000-এর কত পার্সেন্ট, এই যে আমাদের মূল অঙ্কে দেওয়া আছে একবারে লাস্টের লাইনে, এই দেখো কত, 10% দেওয়া আছে। লাস্টের লাইনে দেওয়া আছে কত, 10%। এই 10% হবে কি, আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নর্মাল রেট অফ রিটার্ন কত, 10% ধরতে হবে। এই যে 3,10,000-এর উপর 10% 31,000। এরপর কাজ কি, সুপার প্রফিট বের করা। সুপার প্রফিট কীভাবে বের করব, এই যে আমাদের এই অ্যাভারেজ ট্রেডিং প্রফিট যেটা আছে কত, এভারেজ মেনটেনেবল প্রফিট 70,000, সেইখান থেকে আমরা বাদ দেবো কি, নর্মাল প্রফিট 31,000। 70,000 থেকে 31,000 বাদ দিলে কত থাকবে, 39,000।
কমন অঙ্ক। এই 70,000 থেকে কত বাদ? 31,000 বাদ, তাহলে কত থাকে? এই 39,000। এই 39,000 কি আমাদের সুপার প্রফিট। তাহলে গুডউইল বের করো কীভাবে? সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পার্সেস। নাম্বার অফ ইয়ার পার্সেস 2 দেওয়া আছে, তাহলে 2 দ্বারা গুণ। কোথায় নাম্বার অফ ইয়ার পার্সেস দেওয়া আছে? এই দেখো, 2 ইয়ার পার্সেস অফ সুপার প্রফিট। যদি না দেওয়া থাকতো তাহলে কি আমরা 2 বা 3 ধরতাম। একবার সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম আজকে। এই অঙ্কে তো কারো কোনো কোশ্চেন নাই মনে হয়, আছে? আচ্ছা, এই কোশ্চেন থাকার কথা না। 6 নম্বর অঙ্ক, এই 7 নম্বর অঙ্ক গেল। 8 নম্বর অঙ্ক, এটাও সহজ অঙ্ক আছে, জাস্ট তোমাদের একটু মাথায় ধরানোর জন্য। কারণ কয়েকদিন যাবত গুডউইল দেখাইতেছি কয়েকদিন না, অবশ্য পরশু দিন শুরু করছি মনে হয়, এই সপ্তাহে শুরু করছি। এইখানে আমরা অ্যাসেটগুলো দেখি কি কি আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ভেহিকেলস, গুডউইল, তো আগের মতো, একটু আগে যে অঙ্ক দেখছি সেইমই, তাহলে এটা দেখার দরকার নেই, সেই অঙ্ক। দেখো একটু আগে যে অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম অঙ্ক, তাহলে এটাও দেখার দরকার নেই। এই এত সহজ অঙ্ক কত সালে আসছে দেখি? 13 সালে একটা আসছে, আর 15 সালে একটা আসছে, 2 বছর 2টা আসছে। আচ্ছা 9 নম্বর অঙ্কটা যাই। 9 নম্বর অঙ্কটা অনেক বড়, দেখো কি কি আছে। অ্যাসেট পাসটা দেখো কি কি লেখা আছে। গুডউইল অ্যাট কস্ট, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট কস্ট, এই যে কিন্তু সবগুলো অ্যাট কস্ট আকারে আছে, অ্যাট কস্ট সবগুলো কিন্তু অ্যাট কস্ট। স্টক অ্যান্ড ট্রেড, বুক ডেপ্ট লেস প্রভিশন ফর বিডি, এটা কি? বুক ডেপ্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল, খেয়াল করো, এটা দেখে আবার ঘাবড়াই যাবে না। বুক ডেপ্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবল, আর বিডিতে কি বোঝায়? প্রভিশন ফর বিডি। প্রভিশন ফর বিডি মানে ব্যাড ডেপ্টস। তাহলে এই জিনিসটা যেন আবার ভুল করে বসো না। এখন অ্যাট কস্ট থাকলে আমাদের কি করতে হবে? অ্যাট কস্ট থাকলে আমাদের কি করতে হবে, কেউ কি বলতে পারবা? গুডউইল অ্যাট কস্ট লেখা আছে, এই যে গুডউইল যাবে, কোথায় যাবে? প্রথম ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে তো যাবে। হ্যাঁ, গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় যাবে। আর যদি অ্যাট কস্ট লেখা না থাকতো, যেমন একটু আগের অঙ্কে ছিল না বিধায় চায়নি, কিন্তু এখানে অ্যাট কস্ট লেখা আছে, এই জন্য ক্যাপিটাল এমপ্লয় নির্ণয় যাবে। আর সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা থাকলে কি করতে হবে? এটা হয়তো তোমরা বলতে পারবে না। এইখানে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দেব। যদিও ডিপ্রিসিয়েশন বাদ না দিয়েও করতে পারো, তবে অ্যাট কস্ট লেখা থাকলে আমরা সাধারণত ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে কাজ করব। তাহলে এইখানে যে অ্যাট কস্ট আছে, অ্যাট কস্টের কারণে আমরা কী করব? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি। একটা বিষয় খেয়াল করো, শুধু ল্যান্ড থাকলে আমরা ডিপ্রিসিয়েশন ধরব না। শুধু ল্যান্ড থাকলে আমরা ডিপ্রিসিয়েশন ধরব না, কারণ জমির উপরে ডিপ্রিসিয়েশন হয় না। কিন্তু ল্যান্ডের সাথে বিল্ডিং থাকার কারণে বিল্ডিংয়ের ডিপ্রিসিয়েশন হতে পারে কি হবে। এখন তাহলে অ্যাট কস্ট লেখা থাকার কারণে আমরা ডিপ্রিসিয়েশন ধরব। আর বুক ডেপ্ট, এই বুক ডেপ্ট লেস প্রভিশন, এখানে বুক ডেপ্টের উপরে প্রভিশন কত পার্সেন্ট আছে সেটা আমরা সমন্বয় পাবো। এই প্রভিশন নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্টে কাজ করা লাগতে পারে, আমরা যদি তথ্য পাই। এইগুলো আমাদের অ্যাসেট পাশে তাহলে নতুন কী পেলাম? গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে যাবে, আর সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা থাকলে ডিপ্রিসিয়েশন আমরা ধরব। লায়াবিলিটি পাশে নতুনত্ব কিছু নাই, ঝামেলা নাই। আমরা সরাসরি ক্যাপিটাল এমপ্লয় নির্ণয়, আগে আমরা এগুলো দেখে নিই। আর কি এখানে সমন্বয় আছে কি? দ্য কোম্পানি কমেন্সড অপারেশন জুলাই 12, ক্যাপিটাল কত আছে? 2,50,000, প্রফিট আর্নড কত?
5 বছরের প্রফিট দেওয়া আছে। ইনকাম ট্যাক্স 50%, ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ফর দ্য প্রফিট ফার্স্ট 2 year 10%, অ্যান্ড ফর দিস অফ নেক্সট ইয়ার 15%। 4 বছরের ডিভিডেন্ডের তথ্য দেওয়া আছে। একটা দেওয়া আছে কত, একটু দেখা যায় তোমাদের লেখা? জি স্যার, দেখা যায়। দেখো, ট্যাক্সের কথা তো 50% বলা আছে। আর কি বলা আছে, ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ফার্স্ট 2 year কত 10%, অ্যান্ড নেক্সট 2 year কত 15%। এই যে ফার্স্ট 2 year, নেক্সট কত 2 year, এগুলো দ্বারা কী কাজ করব আমরা? এই অঙ্কে দেখো একটা জিনিস দেয়া নাই, নর্মাল রেট অফ রিটার্ন। আর একটা জিনিস দেওয়া আছে, সেলিং প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত 125। এই যে বিগত বছরের ডিভিডেন্ড এবং শেয়ার প্রাইস দেওয়ার কারণ হচ্ছে এইগুলো দ্বারা আমরা নর্মাল রেট অফ রিটার্ন বের করব। কি বের করব? নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআর। এনআরআর যদি আমাদের এরকম ডিভিডেন্ড দেওয়া থাকে, আমার ওই যে মূল বড় ইসে লিখিত আকারে সূত্রগুলো আছে, দেখলে পাবা। নর্মাল রেট অফ রিটার্ন কীভাবে করবো আমরা, যে 4 বছরের ডিভিডেন্ড দেওয়া আছে, কত কত দেওয়া আছে, প্রথম 2 বছর 10%, পরবর্তী 2 বছর 15%। আবার একটু দেখি, এই যে ফার্স্ট 2 year 10%, ঠিক আছে, দেখা যাচ্ছে না? এই যে ফার্স্ট 2 year 10%, নেক্সট 2 year 15%, নেক্সট 2 year 15%, এই দুইটা। আর মার্কেট প্রাইস অফ শেয়ার দেওয়া আছে 125 টাকা। এই তথ্য দেওয়ার মাধ্যমে কি করতে হবে আমাদের, এন আর আর। এখন এনআরআর তো আমাদের এই অঙ্কে দেওয়া নাই, আমাদের তো অঙ্ক পড়া শেষ, কিন্তু এনআরআর পাইলাম না। তাহলে এনআরআর কীভাবে বের করতে হবে? তাহলে ফার্স্ট 2 year যদি 10 10 কত 20, আর নেক্সট 2 year কত আছে 15 15 30, ঠিক আছে। এই কত, এইগুলোর এভারেজ কত, এভারেজ করতে হলে 4 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 4 বছরের প্রফিট, ঠিক আছে। এখন এইটাকে ভাগ করতে হবে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। মার্কেট প্রাইস অফ শেয়ার কত 125, একে গুণ দিতে হবে 100 দ্বারা। 100 আমি পাশে যেহেতু জায়গা নেই দেখাইলাম না। তাহলে কী করতে হবে, অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই কি, মার্কেট প্রাইস শেয়ার। অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই মার্কেট প্রাইস অফ শেয়ার। তাহলে আমরা এনআরআর কীভাবে বের করবো বুঝতে পারছো? অ্যাভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই মার্কেট প্রাইস অফ শেয়ার। অ্যাভারেজ ডিভিডেন্ড কীভাবে বের করবো, 10 10 20 আর 15 15 30, কত 50কে 4 দ্বারা ভাগ করলে 12.5 হবে, 12.5কে 125 দ্বারা ভাগ। আবার একটু যদি দেখাই, এন আর আর এভারেজ কইরা আবার ভাগ, এভারেজ ডিভিডেন্ড আমি লিখতেছি আবার, এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই কি, মার্কেট প্রাইস অফ শেয়ার। এভারেজ ডিভিডেন্ড ডিভাইডেড বাই মার্কেট প্রাইস অফ শেয়ার। তাহলে এভারেজ ডিভিডেন্ড কীভাবে হবে, মার্কেট প্রাইস অফ শেয়ার কত দেওয়া আছে 125, মার্কেট প্রাইস শেয়ার দেওয়া আছে 125, আর এভারেজ ডিভিডেন্ড কয় বছরের ডিভিডেন্ড দেওয়া আছে 4 বছরের না, কত 10 10 2 বছরের, আর 15 15 পরবর্তী 2 বছর, মোট কত 10 যোগ 10 20, আর 15 15 30, মোট কত 50। যেহেতু 50 কয় বছরের তথ্য, 4 বছরের তথ্য। তাহলে 4 বছরের তথ্যকে আমরা যদি গড় বের করি, 4টা যোগ 4 দিয়ে ভাগ, যদি আমি এইখানেও দেখাই 10 যোগ 10 যোগ 15 যোগ 15, এই 4টা যোগ, একে ভাগ কত দ্বারা, একে ভাগ হচ্ছে 4 দিয়ে। বুঝছো? এটা তুমি এখানেও দেখাইতে পারো, পাশে হিয়ার দিয়েও দেখাইতে পারো। তো এতটুকু কাজের জন্য হিয়ার দিয়ে দেখানো দরকার নেই। ওইখানে একটু আগে আমি দেখাইছি নিচে নিচে ভাগ দিয়ে, ওই জন্য তোমরা হয়তো একটু কনফিউজ হয়েছো। আমি আবার সামনে দেখাইলাম 10 10 20 আর 15 15 30, 50, 50কে 4 দ্বারা ভাগ করলে 12.5 হবে, কত হবে
12.5, 12.5 12.5, 12.5কে কত দ্বারা ভাগ করবো? 125 দ্বারা। এরপর আমরা 100 গুণ করব। 100 গুণ করলে যা আসবে তাই হবে কি আমাদের নর্মাল রেট অফ রিটার্ন। এই 12.5 125-এর মধ্যে 10 বার যাবে, 100% গুণ করলে তোমার ক্যালকুলেশন করলে 10% হবে। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, 10% হবে তাহলে। তাহলে এই নিচের এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো দেওয়াই আছে কি বের করার জন্য? নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এই জিনিসটা নতুনত্ব কি না এই অঙ্কটার ক্ষেত্রে? তোমাদের এই অঙ্কের নতুনত্ব 3 জায়গায়, নাকি 3 জায়গায়? কোথায় কোথায়? আমি কিন্তু এর আগে অঙ্ক তোমাদের এখন করানো বলতে গেলে শেষ। এখন আমরা শুধু দেখব নতুনত্ব কোথায় আছে। নতুনত্ব পেলাম তাহলে গুডউইল অ্যাট কস্ট লেখা আছে, সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা আছে। এই 2 জায়গায় নতুনত্ব। গুডউইল অ্যাট কস্ট লেখা থাকার কারণে কি করব? গুডউইল অ্যাট কস্ট লেখা থাকার কারণে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডে নিব। আর সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা থাকার কারণে আমরা ডিপ্রিসিয়েশন ধরব। তারপর আরেকটা তথ্য আছে কি? বুক ডেপ্ট। বুক ডেপ্ট মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স। এইখানে আবার লেস প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কথাটা আছে। এখন এইখানে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কত তো আমরা জানি না, সমন্বয় কোনো কিছু বলে নাই। এখন আমরা মূল অঙ্কে যাব। অঙ্কটা আসলে অনেক হিজিবিজি, আমি একটু রোটেট করে নিই, নাকি তোমাদের অনেকটা ছোটো ছোটো মনে হচ্ছে লেখাগুলো? একটু রোটেট করে নিই। দেখো ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েডে দেখো প্রথমে আমাদের কি নেওয়া হয়েছে? মার্কেট ভ্যালু অফ অ্যাসেট দিয়ে কি প্রথমে গুডউইল। এইখানে কিন্তু এই যে গাইড আছে এই জন্য ব্যাখ্যাও লেখা, অ্যাট কস্ট লেখা থাকার কারণে কি নেওয়া হয়েছে কত? 25,000 টাকা। তাহলে এটা তো আমরা প্রথমেই আলোচনা করে আসছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট কস্ট লেখা থাকার কারণে আমরা কি করছি? ডিপ্রিসিয়েশন বাদ দিছি। এখন ডিপ্রিসিয়েশনের হার তো আমরা জানি না, তোমাদের ওই যে শিটে উল্লেখ হয়তো করছি, যদি না করি তাহলে মুখে বলছি যে সাধারণত ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে 2 থেকে 5%, মেশিনারির ক্ষেত্রে 10 থেকে 20%, ফার্নিচারের ক্ষেত্রে 8 থেকে 10%। এরপরও যদি তুমি নিজের মতো কোনো পার্সেন্টেজ ধরো, সেটা অ্যাজাম্পশন হিসেবে উল্লেখ করে দিবা, কোনো সমস্যা নাই। তুমি তো এইখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে বইতে তো 2% ধরছে, তুমি যদি 5% ধরতা তাতেও অঙ্ক হইতো। ঠিক আছে? স্যার কি আনুমানিক ভাবে ধরতে হইবে? এই যে 2 থেকে 5% নাকি উল্লেখ? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত 2 থেকে 5% ধরবা। অ্যাট কস্ট লেখা থাকার কারণে আমরা ডিপ্রিসিয়েশন ধরছি, এবং সেটা কত ধরছি? এই বই অনুযায়ী 2%। এখন তুমি যদি চাইতে যে না আমি 2%, আমি 5% ধরবো, হবে। সাধারণত ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে কত ধরা হয়? 2 থেকে 5%। এখন 2 ধরতে পারো, 3ও ধরতে পারো, 4ও ধরতে পারো, 5ও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা কত ধরবা। তো সাধারণত বেশিরভাগ বইতে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে 2% ধরে, মেশিনারিতে সাধারণত 10% ধরে। মেশিনারিতে তুমি 10 থেকে 20% পর্যন্ত ধরতে পারো, আর ফার্নিচারে তুমি 8 থেকে 10% ধরতে পারো। তবে কোনোটাই ফিক্সড না, তুমি নিজের মতো করে ধরতে পারবে। যা ধরবা সেটা অ্যাজাম্পশনে লিখে দেবা, যা ধরবা সেটা কি অ্যাজাম্পশনে লিখে দিবা। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যা আছে তার উপর 2% ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে এই টাকাটা আসে, এইটি মার্কেট ভ্যালু। মেশিনারির ক্ষেত্রে যা আসে তার উপরে কত পার্সেন্ট ধরছে? 10% ধরছে। তুমি চাইলে কিন্তু 15-20%ও ধরতে পারতা। ঠিক আছে? তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনের ডিপ্রিসিয়েশন ধরছে। স্টক ইন ট্রেড যা আছে তাই নেওয়া হয়েছে, বুক ডেপ্ট যা আছে তাই নেওয়া হয়েছে। লেস প্রভিশন, প্রভিশন যদি এখানে উল্লেখ করতো সমন্বয়, তাহলে আমাদের প্রভিশন বাদ দিয়ে করা লাগতো, কিন্তু এখানে তো বাদ দেওয়া আছে। বুক ডেপ্ট লেস প্রভিশন। প্রভিশন মানে কি? অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট বা আনকালেক্টেবল ডেপ্ট, অনাদায়ী পাওনাটা কি বাদ দেওয়া আছে। এরপরে আসি আমরা পরের অংশে। কি আছে? কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিতে কী কী আছে? সানডি ক্রেডিটর, ব্যাংক ওভারড্রাফট, প্রভিশন ফর ট্যাক্সেস। 3টা জিনিস পেলা। তাহলে এই 3টা জিনিস বাদ দিলে বের হলো কি? ক্যাপিটাল এমপ্লয়েড। এখন বলো এই অঙ্কে তো নতুনত্ব আছে, সেটা তো আমরা অলরেডি সমাধান করলাম। কি সমাধান করলাম? গুডউইল নিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিলাম, প্ল্যান্ট অ্যান্ড মেশিন নিলাম। কীভাবে নিলাম?
এই ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আর গুডউইল অ্যাট কস্ট লেখা থাকার কারণে সরাসরি নিলাম। আর বুক ডে প্লেস প্রভিশন এই কথা দ্বারা আমার বাড়তি প্রভাব হয় না, কারণ আমাদের সমন্বয়ে কোনো কিছু বলা নাই, আর প্রভিশনটাও বাদ দেওয়া আছে, সেই জন্য কোনো কিছুই করা লাগবে না। এখন এই যে ডিপ্রিসিয়েশন কত 2200 আর 10,000, এটা কিন্তু আমাদের পরবর্তী সমন্বয়ে লাগবে, পরবর্তী ওয়ার্কিংয়ে লাগবে। তাহলে দেখি আমরা কিভাবে করব। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কীভাবে করবো আমরা দেখি। ক্যাপিটাল এমপ্লয়েড এই যে 2,94,450 এটা নিয়ে আসলাম, লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, এটা আমরা জানি নাকি। প্রথমে লিখতে হবে কি কারেন্ট ইয়ার প্রফিট, লিখলাম কারেন্ট ইয়ার প্রফিট। লেস কি বিভিন্ন সমন্বয় করি, সমন্বয় কি এর আগে দুইটা জিনিসই বেশিরভাগ পাইছি। কি পেয়েছি, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, দুই ধরনের সুদের উল্লেখ আমরা করেছি। কিন্তু এইখানে আমরা নতুন করে পেলাম কি ডিপ্রিসিয়েশন, তাহলে ডিপ্রিসিয়েশন দুইটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। ডিপ্রিসিয়েশন দুইটা আমরা যোগ করলাম। আর কি আছে এইখানে, তো আর কিছু নাই, ওই যে প্রভিশন ফর ব্যাড ডেপ্টে তো পার্সেন্টেজ দেওয়া নাই, পার্সেন্টেজ দেওয়া থাকলে এখানে আমরা কাজ করতাম। এরপরে সেইখান থেকে আমাদের মূল অঙ্কে বলা আছে কত 50% ট্যাক্স। যদি 50% বলা না থাকতো আমরা কত ধরতাম, নর্মালি ট্যাক্স আমরা কত ধরি 40% ধরি। কেউ যদি চাও যে না আমি 50% ধরবো, কোনো সমস্যা নাই, অঙ্কে উল্লেখ নাই, তারপর তুমি 50% ধরছো, তুমি তাহলে অ্যাজাম্পশন দিয়ে দিবা, এই অঙ্কে কিন্তু অ্যাজাম্পশন দিতে হবে। তাহলে এইখানে আমাদের নতুনত্ব কি, কারেন্ট ইয়ার প্রফিট থেকে আমরা শুধুমাত্র ডিপ্রিসিয়েশনটা সমন্বয় করলাম। তাহলে ডিপ্রিসিয়েশন সমন্বয় করার পরে কত টাকা হইল, ডিপ্রিসিয়েশন সমন্বয় করার পর হইল 2 দ্বারা ভাগ করলে 13,200, ঠিক আছে। এরপরে আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 3 নম্বর ওয়ার্কিং, 3 নম্বর ওয়ার্কিংয়ে আমরা কি করব, এই যে সবগুলো প্রফিটের অ্যাভারেজ করব। এটা তো লম্বাভাবে লেখছে, আমরা লম্বাভাবে না লিখে এই দিকে লিখব, এই উপরে যোগ করব, 5 বছর প্রফিট 5 দ্বারা ভাগ করব, সামনে করলে কত হইল 51,900, 5 দ্বারা ভাগ করলে 51,900। এরপর যে এটাকে ডিপ্রিসিয়েশন উপরে থেকে বাদ দিছি, এইখানেও বাদ দেব, উপরে যেমন বাদ দিছি এইখানেও ঠিক। আমাদের তো ওইখানে যা সমন্বয়, ওইখানে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে 65,000-এর সাথে সমন্বয়, আর এইখানে কি 3 নম্বর ওয়ার্কিংয়ে অ্যাভারেজ প্রফিটের সাথে সমন্বয়। দুইটার মধ্যে তফাৎ কোথায়, 2 নম্বর ওয়ার্কিং হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট 17 সালের যে প্রফিট আছে 65,000 তার সাথে সমন্বয়, আর 3 নম্বর ওয়ার্কিংয়ের কাজ কি, যে কয় বছরের প্রফিট থাকবে তার অ্যাভারেজ কত 51,900, তার সাথে ডিপ্রিসিয়েশন আগের অংশে যোগ করা ছিল, সেটা সরাসরি নিয়ে আসছে 12,200, একটা ডিপ্রিসিয়েশন না দুইটা। এরপর আবার কি ট্যাক্স 50% আসবে কি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। এরপর আর কিন্তু এই অঙ্কে ঝামেলা নাই। নর্মাল প্রফিট কীভাবে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের উপর নর্মাল রেট অফ রিটার্ন। এই যে নর্মাল রেট অফ রিটার্ন আমি তো আলোচনা করছিলাম, এই তো ওরা তো ভাগ করে দিয়েছে। যেহেতু এইখানে সুপার প্রফিট কীভাবে বের করবে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, নেগেটিভ আসার কারণে সুপার প্রফিট নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল। তাহলে অঙ্কটা শুধুমাত্র এই প্রথম দুই দিকে। এই দেখো অ্যাজাম্পশন দিয়েছে, এইভাবে তোমাদের অ্যাজাম্পশন লিখতে হবে, অ্যাজাম্পশন লিখে কোলন দিয়ে তারপর কি করতে হবে 1 2 3 4 এরকম যে কয়টা অ্যাজাম্পশন, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, যেমন প্রফিট অ্যান্ড গিভেন বিফোর ট্যাক্স সেটা ধরে নিছো, ডিপ্রিসিয়েশন কত ধরছো সেটা বলে দিছো, প্রভিশন ফর ট্যাক্সকে তুমি কারেন্ট লেভেলে ধরে নিছো, ট্যাক্সের 50% দেওয়া আছে ওইটা ধরছো, জাস্ট নিজের মতো কয়েকটা কথা এরকম কমন লিখে দিবা, ঠিক আছে। তাহলে এই অঙ্ক আমাদের 3টা জিনিস নতুনত্ব শিখলাম নাকি, ডিপ্রিসিয়েশন ধরলাম, গুডউইল অ্যাট কস্ট লেখা থাকলে করলাম, এই ঠিক আছে। তাহলে এই অঙ্ক নিয়ে আমাদের আর কোনো আশা করি প্রশ্ন নাই, তারপর যদি করতে চাও প্রশ্ন করতে পারো। আছে প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা আবার পরের অঙ্ক। এখন তো থাকবে না, কিন্তু জমে গেলে তখন কিন্তু বিপদে পড়ে যাবা।
কত নম্বর অঙ্ক দেখলাম? 10 নম্বর নাকি? 10 নম্বরের পরে তাহলে আমরা, না 10 নম্বর অঙ্ক দেখছি না, 9 নম্বর অঙ্ক দেখছি না? এখন আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখানে গুডউইল লেখা আছে। এই গুডউইল যাবে কি যাবে না বলো তো প্রথম ওয়ার্কিংয়ে? যাবে না। যাবে না, কারণ না, কারণ গুডউইল এটা তার গুড। অ্যাট কস্ট লেখা নাই। আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মেশিনারি অ্যাট কস্ট লেখা আছে। অ্যাট কস্ট লেখা থাকলে যেন কি করতে হয়? ডিপ্রিসিয়েশন ধরতে হয়। ইনভেন্টরি দেওয়া আছে, ইনভেস্টমেন্ট আইডল কাজ দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু বাড়তি একটা সমন্বয় বাড়ছে, আগের অঙ্কে এটা ছিল না। এবার কিন্তু আইডল ইনভেস্টমেন্টের শুধু আমাদের সমন্বয় আসবে, ওই যে সমন্বয় করি না প্রফিটের সাথে, কারেন্ট ইয়ার প্রফিট আর অ্যাভারেজ প্রফিটের সাথে, সেই সমন্বয়টা এখানে করা লাগবে। এরপরে কি আছে? প্রিলিমিনারি এক্সপেন্স আমরা নেই না, ডেটর্স এটা তো আমরা নেব। এইখানে আমাদের বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমাদের পরে দরকার নেই, এখানে জানো ওই যে এটা আগের অঙ্কের মতো রিজার্ভ ফর ট্যাক্স, সানরি ক্রেডিটর আর প্রফিট দেওয়া আছে। এইখানে একটু ব্যাপার আছে সম্ভবত, যেহেতু ভিতরে তথ্য দেওয়া আছে, আমরা দেখি কি বলা আছে। দ্য মার্কেট ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 2,50,000। মার্কেট ভ্যালু ল্যান্ড অ্যান্ড প্রিমিসেসের কথা বলা আছে 2,50,000। তাহলে আমরা কিন্তু ল্যান্ড অ্যান্ড প্রিমিসেস 1 লাখ না নিয়ে আমরা 2,50,000 নেব। মেশিনারি আছে 6 লাখ, কিন্তু এখানে আছে কত? 7 লাখ। আমরা কিন্তু কত নিব? 6 লাখ নিব। তারপরে কি আছে? কই গেল? মার্কেট ভ্যালু অফ ইনভেন্টরি অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইনভেন্টরির মার্কেট ভ্যালু আছে 4 লাখ, ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু আছে 2 লাখ। ইনভেস্টমেন্ট কিন্তু এখানে 1 লাখ, কিন্তু আমার মার্কেট ভ্যালু কত? 2 লাখ। এখন ডেটর্স আর এক্সটেন্ড টু 5% ব্যাট। এই যে এই লাইনটা কিন্তু তোমাদের জন্য একবারই নতুন। ডেটর আর এক্সটেন্ড, ডেটর আর ব্যাট টু এক্সটেন্ট অফ 5%। এই লাইনটা মানে কি? তোমার কি ধরতে হবে? ব্যাড ডেপ্ট ধরতে হবে। আর ব্যাড ডেপ্ট ধরলে কি সেটা তোমার সমন্বয়েও যাবে। এবং আমাদের এখানে ডেটর আছে কত? 1 লাখ না? এইটার তো মার্কেট ভ্যালু দেওয়া নেই অঙ্কে, কিন্তু এই যে 5% বাদ দিয়ে আমরা মার্কেট ভ্যালু ধরবো। 5% বাদ দিয়ে আমরা মার্কেট ভ্যালু ধরবো, কারণ ডেটরের আছে 1 লাখ, কিন্তু আমরা 5% ব্যাড ডেপ্ট মানে কি 5% পাবো না। তাহলে 1 লাখ থেকে 5% বাদ দিলে 95,000 টাকা আমরা পাবো। ওইটি আমাদের মার্কেট ভ্যালু হিসেবে কাজ করবে। ঠিক আছে? তারপরে কি আছে? অন দ্য বেসিস অফ, একটা লাইন আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ। ইনকাম বেসিস ফর ইনভেস্টমেন্ট 10,000। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট প্রতি বছর 10,000 টাকা বলা আছে। তাহলে তো আমরা এইখানে আর কোনো ঝামেলা নেই, সরাসরি কোনো পার্সেন্টেজ ধরা লাগবে না বিনিয়োগের সুদের উপরে। এই জিনিসটা তোমাদের নতুন। প্রফিট ফর দ্য ইয়ার 3 ইয়ার হ্যাভ বিন শোন ইনক্রিজ অফ টাকা 50,000 অ্যানুয়ালি। গত 3 বছর প্রফিট কত করে বাড়ছে? 50,000 করে বাড়ছে। বিগত 3 বছরের প্রফিট কত করে বাড়ছে? 50,000 করে বাড়ছে। তাহলে এখন প্রফিট কোথায় দেওয়া আছে বলো তো? কে একজন বলো তো প্রফিট কোথায় আছে? 50,000 করে বাড়ছে বুঝলাম, কিন্তু কত টাকা প্রফিট? ধরো তোমার প্রফিট থাকবে 10 লাখ, 10 লাখের উপর 50,000 বাড়বে, কিন্তু সেটা কোথায় আছে প্রফিট? কে একজন বলো দেখি। পারবে না বলতে? স্যার হচ্ছে ভিতরে আছে না প্রফিট ইয়ার, ওইখানে 3 লাখ টাকা আছে, ওইটা হচ্ছে প্রফিট। হ্যাঁ ঠিক আছে, 3 লাখ টাকা ভিতরে দেওয়া আছে, ওইটা হচ্ছে প্রফিট। এখন এখনো না, আরো 20 মিনিট আছে। আর এখনো খেলা? হ্যাঁ বাবা, বাবা ওই যে আমি একটু কাজ করি তো।
কালকে তুমি শিখিয়েছো না, আজকে থাকতেছে। আমি যাই যাই বাচ্চারা ছোট ছোট পড়াশোনা করানি না দেখো আমার তো অবশ্য ধরো এখন তুমি কিছু পড়াতে দাও ও বসে বসে পড়তো তুমি তো সাবজেক্ট পড়তো তুমি তো শেখ তো এইভাবে পড়ালেই তো হয়ে যায়। আচ্ছা, টাইম আউট হয়ে গিয়েছিল, আবার আসলাম। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু আমরা দেখলাম, নতুনত্ব আছে। আজকের কয়টা অঙ্ক দেখলে তোমাদের গুডউইল নিয়ে আর বেশি একটা ঝামেলা হবে না। আচ্ছা, শুরু করি। কত নম্বর অঙ্ক ছিল? 10 নম্বর।